শুরু হচ্ছে আজকের গল্প পুনরায়। কলমে রিমা বিশ্বাস। টেবিলে ডাস্টার ঠুকে নবনীতা গলা চড়ালো। চুপ করো, মুখে আঙুল। ব্ল্যাকবোর্ডে সরলের শেষ ধাপটা করবে সে সময় ডাক শুনল একটি মেয়ের। নবনীতা ঘুরে তাকাতে সে তার মিহি কণ্ঠে বলল, এই চিঠিটা আমায় রণজয় দিল। ভুরু ভাঁজ করা কাগজটা খুলে প্রথম লাইন পড়তেই হাসিটা ডিগবাজি খেয়ে বেরোতে চাইল। 2 লাইনের চিঠিতে ভুরি ভুরি ভুল বানান। চিঠিটি অবশ্যই প্রেমপত্রের ক্যাটাগরির, যেখানে বছর 8 একটি ছেলে তার সমবয়সী মেয়েটিকে লিখেছে, ডায়ার মৌটুসি, তুই আমার গার্লফ্রেন্ড হবি। হাসতে হাসতে ফেন্ট হওয়ার দশাই হচ্ছিল নবনীতার। এই অভিজ্ঞতা একেবারে নতুন। উঁচু ক্লাসে এমন হয়েই থাকে, তবে ক্লাস 4-এ এই ঘটনা বিরল না হলে হাস্যকর তো বটেই। এই মুহূর্তের কৌতুকের হাসিটা দমানোই কর্তব্য মনে করে নবনীতা গম্ভীর হল। চোখ পাকিয়ে রণজয় নামের ছেলেটিকে বলল, রণজয়, তুমি লিখেছ এই চিঠি? সে মাথা নিচু করে দাঁড়িয়ে। নবনীতা বলল, কান ধরো। টুক করে 2 কান ধরল রণজয়। নবনীতার হাসি পাচ্ছিল, যদিও হাসা যায় না। মনে মনে ভাবল, রণজয় তোরই হবে। ক্লাস 4-এ যদি তুমি ক্লাসমেটকে লাভ লেটার লেখো, তবে তোমার আগামী দিন তো খুবই রংচঙেই হবে বাবা। টিচার্স রুমে এসে অবশ্য অন্য কথা মনে হলো নবনীতার। হ্যাঁ, এই ছোট্ট ঘটনাটা মনে করিয়ে দিল নিজের ফেলে আসা শৈশবের কিছু সরল মুহূর্ত। এই রণজয়ের মতন একটা রণজয় ছিল নবনীতার ক্লাসে। ওই 4-ই হবে হয়তো তখন। গোল গাল, ফোলা ফোলা চেহারা, টুকটুকে ফর্সা ছেলেটা ছিল নবনীতার একমাত্র বন্ধু। তারও বন্ধু বলতে নবনীতাই। তাই দুজনের মিলিত সন্ধিতে স্থির হলো এই বন্ধুত্ব অটুট রাখার উপায় বিবাহ। এবং ক্লাসের বেঞ্চে উঠে দুজনে দুজনের ওয়াটার বটল একে অপরের গলায় পরিয়ে দিয়ে বিয়েটা সেরেই নিয়েছিল। রণজয় বলেছিল, নব দেখ, এবার আমরা সবসময় একসঙ্গে থাকতে পারবো। নবনীতা বিজ্ঞের মতন মুখ করে বলেছিল, ঠিক বলেছিস, আমরা খুব বুদ্ধিমানের কাজ করেছি। শৈশবের পুরানো কথা মনে পড়তেই আরো একচোট হাসল নবনীতা। মনে মনে বলল, সত্যি কি পাগলটাই না ছিল সে সময়। স্কুল ফিরতি পথে ব্যাংকে ঢুকলো, বাবার পেনশন তুলবে। ক্যাশ কাউন্টারে চেকটা দিতেই নতুন ক্যাশিয়ারের গোফে নজর পড়ল। ছেলেটির বেশি বয়স নয়, ছিপছিপে চেহারা, লম্বা মুখের লুকসটা মাঝো। চেকটা হাতে নিয়ে সে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নবনীতার দিকে চাইল, তারপর আবার কাজে মন দিল। কম্পিউটারে টুকটাক করে আবার চাইল নবনীতার দিকে। এইবার নবনীতার বিরক্তই লাগলো। এমনিতেই যে ছেলেরা মেয়েদের মুখের দিকে হা করে তাকিয়ে থাকে, তাদের একেবারে সহ্য হয় না নবনীতার। যদিও এটা 5% এই ক্যাটাগরিতেই পড়ে, তার উপর মোচওয়ালা ছেলেকে যে নবনীতার একেবারে নাপসন্দ। নবনীতা মনে মনে বলল, বেটা, তুমি ক্যাশ সামলাচ্ছ সামলাও না, বসে বসে ঝাড়ি মারছ কেন? লাগাবো নাকি কানের গোড়ায়? মনে মনেই বলল। সত্যি কি আর মনের ইচ্ছায় যখন তখন কাউকে চড়চাপ্পড় দেওয়া যায়? ছেলেটি তৃতীয়বার তাকাতে নবনীতা কটমুটিয়ে চেয়ে বলল, কি হলো, সই মিলছে না বুঝি? ছেলেটি মাথা নেড়ে বলল, মিলছে মিলছে, একেবারে মিলে গেছে। টাকা তুলে নবনীতা নিজের মনেই বলল, মতন। বাড়িতে বড় মাসিদের আসার কথাই ছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা মিলল মাসির মেয়ে তিন্নির। তিন্নি 2 হাত খুলে জড়িয়ে ধরার ভঙ্গি করে বলল, আজ স্কুলটা নয় কামাই দিতিস বাবা। পিছনে দাঁড়িয়ে বড় মাসি মুখ টিপে হাসছে। নে পারুল, এবার শুরু হলো দুজনার। নবনীতার মা পারুল 2 বোনের মিলন দেখে মস্করা করে বলল, ছোটবেলায় তো দুটো শত্রু ছিলি, এখন ভাব হয়েছে দেখছি রে দিদি। হাসলো সকলে একসঙ্গে। টপাটপ স্নান সেরে নবনীতা খেতে বসে পড়ল। পারুল গরম গরম মুসুর ডাল দিতে নবনীতা টেবিলে রাখা কাটা গন্ধরাজ লেবুর টুকরো তুলে নিয়ে বলল, আরে বাস, তিন্নি তোদের গাছের নিশ্চয়। তিন্নি মাথা দোলাচ্ছে। পরম তৃপ্তিতে গরস মুখে তুলতে তুলতে নবনীতার চোখ বুজে এলো। আহা, মসুরির ডালে গন্ধরাজ লেবু, আর কি চাই মাসি? মা,
তুমি মাংস না দিলেও পারো। বড় মাসি মুচকি হাসি হেসে বললেন, তবে তোর বরের পয়সা বেঁচে যাবে অনেক। বউ যদি ডাল ভাত আর গন্ধরাজ লেবুতেই তুষ্ট থাকে, আর কি চাই? ওইটাই তবে ফাইনাল রইলো। মা, আমরা নবনীতার বিয়েতে একটা গন্ধরাজ লেবুর গাছ গিফট করে দেব, কেমন? তিন্নি বলছে হেসে হেসে। নবনীতা তৃপ্তিসূচক মুদ্রা করে বলল, আমি তাতেই খুশি কন্যে। তবে খরচটা কিন্তু তোদেরও বাঁচিয়ে দিলাম। এইবার যদি তোর বরের গন্ধরাজের গন্ধ না পছন্দ হয়, হয়তো সে বলল গন্ধরাজের গন্ধে তার মাথা ধরে, যেমন গোপ দেখলে তোর, তখন সলিউশন কি হবে নব? নবনীতা চিন্তিত মুখে কিছুক্ষণ ভাবনার পর তারপর বলল, তখন তো দেখছি বিয়েটাই ক্যান্সেল করতে হবে তিন্নি। কপট রাগে পারুল বলল, দেখলি দিদি, কেমন পাগল মেয়ে। বড় মাসি হাসছেন, পাগল বলে পাগল? খাওয়া দাওয়ার আসর উঠতে বসল দুপুরের গল্পের আসর। একটু গড়িয়ে বিকেলে বেরোনো হলো দুই বোনে। গন্তব্য বেশি দূর নয়, বাস স্ট্যান্ডের ফুচকাওয়ালার ঠেলা পর্যন্ত। ফুচকাওয়ালা সবিনয়ে নিবেদন করে চলেছে জল ভরা গোলক। নবনীতার তিন্নি টপাটপ তা মুখে পুড়ছে। একটা সময় নবনীতার মনে হলো, ওর পাশে এসে যে দাঁড়ালো সে যেন চেনা চেনা কেউ। ঘুরে তাকাতে মিলেও গেল ঠিক। সকালে সে মদন খচ করে ফুচকা ভেঙে সে সময় ফুচকাওয়ালা তার শালপাতার বাটিতে দিল। সে মুচকি হেসে ফুচকা মুখে পুরল। কচমচ করে এখন ফুচকা চিপচ্ছে। নবনীতা ফুচকা মুখে পুরতে গিয়ে ভেঙে জল গড়িয়ে পড়ল। তা দেখে সে হাসল মুচকে। আর ফুচকা খাওয়ার মন থাকে? পুরো বুঝতে পারছে এ ছেলের ধান্দা অন্যরকম। পার্স খুলে টাকা মেটাতে যাবে, তখন তিন্নি বলল, এ কি রে, এতে খতম? পাশের ছেলেটার দিকে কট মুটিয়ে তাকিয়ে নবনীতা বলল, খতম কি রে? বল খতরনাক। খতরনাক। তিন্নি কি বুঝলো তিন্নিই জানে, তবে নবনীতাকে অনুসরণ করে হাঁটা দিল। কিছুটা আসতে নবনীতা বলল, আমার পাশে দাঁড়িয়েছিল যে ছেলেটা, হাই হাই করে ফুচকা খাচ্ছিল, ওটাকে দেখেছিস? তিন্নি বলল, হুম, দেখলাম তো, হেব্বি দেখতে। আমার তো প্রেম করতে ইচ্ছে করছিল। চুপ কর তো, ছেলেটা লুজ ক্যারেক্টার। ই বাবা, কি বলিস? তুই কি করে জানলি? আরে আমায় দেখলেই হা করে দেখে। মুখ টিপে হাসছে তিনি। তবে মনে হয় তোকে পছন্দ হয়েছে। ভালোই তো। ভালো? তুই দেখলি না ওর মোচ আছে? তিন্নি এবার খিলখিলিয়ে হেসে উঠল। তোর কপালে মোচই জুটবে, এ আমি বলে রাখলাম, দেখিস। জুটি ভালোই হবে। তোর ভুরুতেও তো ডিজাইন আছে বস। নো ওয়ে। বলল বটে, তবে সঙ্গে সঙ্গে ভুরুতে হাতও বোলালো। সেই বাচ্চাবেলার চোটটা আজও ডান ভুরুটা বয়ে বেড়াচ্ছে স্মৃতিচিহ্ন হয়ে। ঘন ভুরু দূরের থেকে দেখলে মনে হয় ক্যাচাং করে তরোয়ালের কোপ পড়েছে। তাই বলে বর জুটবে গোপওয়ালা? কেন, ভগবান কি ভুরুর ঘাটতি গোপে মেটাতে চান? হাজব্যান্ড ওয়াইফ ব্যালেন্স ব্যালেন্স, দূর, যত সব পিকুলিয়ার চিন্তা। নবনীতা বলল মনে মনে। তিন্নিরা চলে যাওয়ার পর বেশ কিছুদিন কাটলো ব্যস্ততায়। স্কুল থেকে ফিরে নবনীতা সবে ঘরে ফিরেছে, জামা কাপড় ছাড়ছে। তখন পাশের ঘর থেকে মা এসে ধর্মর করে বলল, নব, তোর বাবার শরীরটা কেমন যেন করছে, একবার দেখবি আয়। নবনীতা ছুটে গেল। বাবা খাটে শুয়ে ছটফট করছে, ঘামছে দরদর করে। মা চিন্তিত মুখে বলল, কি হবে এখন? সেই কাল রাত্রির থেকে শরীরটা ঠিক নেই বলছিল। বিরক্ত হয়ে নবনীতা বলল, সেটা কাল রাত্রে বলনি কেন? নবনীতা বাবার কপালে হাত রেখে ধীরে বলল, কি কষ্ট হচ্ছে বাবা? অনেক কষ্টে তিনি বোঝালেন বুক পিঠের অসহ্য যন্ত্রণা। ফোনে ফোনে ডাক্তারের সঙ্গে কথা হলো। সিমটম শুনে ডাক্তার গলস্টোনের অ্যাকুট পেন বলে সন্দেহ করলেন। পরামর্শ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে ভর্তি করার। বাড়িতে যা টাকা ছিল তা দিয়ে নবনীতা বাবাকে অ্যাম্বুলেন্সে তুলল। সঙ্গে যাচ্ছে মা আর ফ্ল্যাটের বিপ্লব কাকা। নবনীতা ছুটল আরো কিছু টাকা তুলতে। ভিতর ভিতর প্রচন্ড টেনশন হচ্ছে। প্রাইভেট নার্সিংহোম মানেই খরচার পাহাড়, তার উপর মেডিক্লেম নেই। এদিকে বাবার কি হয় তাও এক দুশ্চিন্তা। মা একা মানুষ, কতটুকু কি সামলাবে কে জানে। যেখানে
নবনীতা একমাত্র জোরালো ভরসা। যদিও ফ্ল্যাটের বিপ্লব কাকু যথেষ্ট হেল্পফুল, কিন্তু এই সময় নিজের লোকই যে ভরসা। এটিএম এ কার্ড ঢুকিয়ে নবনীতার দুশ্চিন্তা আরো বাড়ল। এটিএম মেশিন শো করছে কার্ড রিনিউ করা নেই। সঙ্গে সঙ্গে নবনীতার মনে পড়ল কাজের ব্যস্ততার গাফিলতিতে কার্ড রিনিউ করা হয়নি। এবার ঘামতে ঘামতে নবনীতা এলো ব্যাংকে। ম্যানেজারও একই কথা বলল। ম্যানেজারের চেম্বারে কোনো কাজে হয়তো সে সময় এসেছিল সেই ক্যাশিয়ার। সে ম্যানেজারকে বলল, কার্ড থেকে টাকা তোলা যাবে তো স্যার? ম্যানেজার বলল, আপনি ওনার সঙ্গে যান। এটিএম কার্ড থেকে টাকা তোলার ব্যবস্থা হলো। নবনীতার সঙ্গে চেক, পাসবই কিছুই আনেনি। অ্যাকাউন্ট নাম্বারও মনে করতে পারছে না। যা করার ছেলেটিই করল। নবনীতাকে দরদর করে ঘামতে দেখে ছেলেটি জিজ্ঞেস করল, এনি এমার্জেন্সি? নবনীতা বলল, মাই ফাদার ইজ সিরিয়াস। ও মাই গড, তাহলে আপনার একা একা যাওয়া ঠিক নয়, চলুন আমি সঙ্গে যাই। আপনি? নবনীতা হতবাক। ছেলেটি চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না, আমি এখানকারই ছেলে। ব্যাংকের কলিগকে কিছু একটা বলে নিজের মোটর বাইকে করে নবনীতাকে হসপিটালে নিয়ে এলো ছেলেটি। আর শুধু হসপিটালে নিয়ে এসেই ক্ষান্ত হলো না, হসপিটালের সব ফর্মালিটিও করলো একে একে। সন্ধে 6টায় অপারেশন হলো নবনীতার বাবার। ততক্ষণ সঙ্গে রইল ছেলেটি। নবনীতার বাবাকে বেডে দিতেই তাকে সুস্থ স্টেবল দেখে সে বিদায় নিল। নবনীতার মা পারুল বললেন, তোমার ভালো হবে বাবা, খুব সুখী হবে তুমি। ছেলেটি একবার নবনীতার দিকে চেয়ে লাজুক হেসে চলে গেল। নবনীতার মনেও ছাপ ফেলল ব্যাপারটা। সত্যি তো, আজকালকার দিনে কে কার জন্য করে? যদি বা কেউ কিছু করে তার পিছনে কোনো মতলব থাকে। এ ছেলেরও কোনো মতলব যে থাকতে পারে না তা নয়, তবু ব্যাংকে চাকরি করা লোকাল ছেলে কি খুব খারাপ হবে? এক একটা মেয়ের পক্ষে হুট করে কাউকে বিশ্বাস করাটা যেমন কঠিন, তেমনি একজন মানুষের উপকারটা উপেক্ষা করাও তো সহজ নয়। তাই বাবা বাড়ি ফেরার বেশ কিছুদিন পর যখন বেশ স্বাভাবিক হলেন, তখন একদিন ব্যাংকে সেই ক্যাশিয়ারের সঙ্গে দেখা করতে গেল নবনীতা। ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে বলল, আজ কাউন্টার ফাঁকা দেখছি। সে বলল, হয়তো সবাই টের পেয়েছে আপনি আসছেন। হাসল নবনীতা। সেটা ভালো নাকি খারাপ? আমার পক্ষে ভালোই, কাজ করতে হবে না। সে হাসল। নবনীতা বলল, সেদিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্রেফ ধন্যবাদ? এক কাপ কফি কি? সে থেমে গেল। নবনীতা বলল, কবে খাবেন বলুন? কবজির ঘড়িতে নজর ফেলে সে বলল, আর কিছুক্ষণ পর আমার একদম ফ্রি। আপনি যদি ততক্ষণ ওয়েট করেন তো ভালো, নইলে আরেকদিন প্ল্যান করতে হবে। আমি ওয়েট করছি। ব্যাংকের কাছে কফি শপ। দুজনে বসলো মুখোমুখি। সন্ধে আসতে শুরু করেছে। আকাশে রঙের বদল, হাওয়ায় মিহি শীতল স্রোত, কফির গন্ধটা মিষ্টি। কফি কাপে চুমুক দিয়ে নবনীতা বলল, থ্যাঙ্কস এগেইন। উল্টো দিকে বসা ক্যাশিয়ার ছেলেটি বলল, এটা কিন্তু সব ছেলেরই ডিউটি। কিন্তু সেরকম কতজন আর মনে করে বলুন তো? করে। নিজের বলতে গিয়ে থেমে গেল সে। গলা খাকারি দিয়ে বলল, আই মিন, যদি রিলেশনটার কথা মাথায় রাখে আর কি। এবার কপালে ভাঁজ পড়ল নবনীতার। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না তো। নব, তুমি আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু প্রথম দিনেই চিনেছি। চেকের উল্টো পিঠের তোমার সই দেখলাম নবনীতা দত্ত। তখনই তোমাকে দেখে নিই ভালো করে। ভুরুর উপর কাটা দাগটাও আছে। চিনতে ভুল হলো না যে তুমি আমার প্রথম বিবাহিতা স্ত্রী। এখন চাইলে এ বিয়ে অস্বীকার করতেই পারো। ইটস আপ টু ইউ। এত অব্দি বলে সে নবনীতার মুখের হতভম্ব ভাবটা দেখে চেয়ারে হেলান দিয়ে ব্যাপারটা উপভোগ করার ভঙ্গিতে বলল, কবের থেকে বউয়ের খোঁজে আছি। যখন পেলাম তখন সে আমায় দেখলে রণচণ্ডীর মূর্তি ধরে। আমি বেচারা ঘাবড়ে যাই। এদিকে আমি হলাম সত্য পুরুষ। এক স্ত্রী থাকতে অন্য কারোর দিকে তাকাতে পর্যন্ত দ্বিধা করি। নবনীতা বড় বড় চোখে বলল, রণজয়? সরস্বতী বিদ্যা মন্দিরের রণজয়? ইয়েস ম্যাডাম। রণজয় হাসছে।
দুহাতে মুখ ঢেকে বিস্ময়ে হতবাক নবনীতা বলল, আমি ভাবতেই পারছি না। চোখ সরু করে রণজয়কে ভালো করে দেখে বলল, ওই গাল ফোলা বাচ্চাটার এমন তোবড়া গাল হলে কি করে চিনবো বলো তো? আমাকে কিন্তু সবাই গুড লুকিং বলে, আর তুমি তোবড়া গাল বললে। হি হি হেসে নবনীতা বলল, সরি, হ্যাঁ, বাচ্চা টু মাচো ইস কোয়াইট ইন্টারেস্টিং ট্রান্সফরমেশন ডিয়ার। বলে থেমে গেল নবনীতা। আই উইল লাভ টু হিয়ার ডিয়ার ফ্রম ইউ ম্যাডাম। নাও প্লিজ টেল মি, হাউ ইজ মাই শ্বশুর মশাই? রণজয়, ওয়েট, তুমি কি ঠিক করেই নিয়েছো যে আমি তোমাকে, মানে তুমি ফাইনাল? ও নয় তবে? তবে বেকারই এতদিন ওয়েট করে রইলাম। ওর মুখের কপট গাম্ভীর্য দেখে আবার হেসে ফেলল নবনীতা। রণ, আমার মোচ একদম নাপাসন্দ। একটা গোপের জন্য পুরো মানুষটাকে রিজেক্ট করে দেবে নব? নবনীতা হাসছে। না, সত্যি বলতে কি, আমার বাচ্চা রণকে বেশি পছন্দ ছিল। একটু সময় দাও, বড় রণকেও ভালো লাগতে শুরু করবে। হাসি মাখা মুখে পরিণত রণজয়ের দিকে চেয়ে রইল নবনীতা। জীবনের কোন মোড়ে যে কখন কোন সারপ্রাইজ মুখ নামিয়ে অপেক্ষা করে, আর সময় এলে তা সামনে এসে খুশির ফোয়ারা ছড়িয়ে দেয়, তা তো জীবনই বলে দেয়। এই মুহূর্তে নবনীতা বইছে এক অনন্য অনুভূতির মধ্যে দিয়ে। একে অবশ্যই বলা যায় পুনর্মিলন বা পুনরায় মিলন। শেষ হলো আজকের গল্প পুনরায়, কলমে রিমা বিশ্বাস। গল্পটি সংগৃহীত হচ্ছে ফেসবুক পেজ নাম নাম রিমা বিশ্বাসের কলমে।